নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন। আরপেপ এডুকেশনে চলছে প্রতিনিয়ত প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি। তাই আরপেপ এডুকেশনের সাথে যুক্ত হও এবং নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। আজকে আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 12 নিয়ে। এবং আগের মতোই তোমরা ক্লাসের শেষে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে অল টেট পিটি চ্যানেল থেকে। অল টেট পিটি চ্যানেলে গিয়ে তোমরা ক্লাসের শেষে ক্লাসের পিডিএফটি কালেক্ট করে নেবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব। ক্লাসের শেষে অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমরা 30-এর মধ্যে কে কত পাচ্ছ, এবং তোমাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেই হোমওয়ার্কের আনসারটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসের যদি কোনো ডিটেলস ভিডিও লাগে, কোনো টপিকের কোনো যদি ডিটেলস ভিডিও লাগে, তোমরা সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে জানাবে। আমি সেই ক্লাসের উপর তোমাদের জন্য একটি ভিডিও অবশ্যই দিয়ে দেবো। তাহলে চলো আর বাক্য ব্যয় না করে শুরু করে দেওয়া যাক আমাদের প্রশ্নোত্তর পর্ব। দেখে নিই আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর 12-তে কী প্রশ্ন রয়েছে। প্রথমে আজকে আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে গঠনমূলক মূল্যায়ন কাকে বলে। গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? রয়েছে তোমাদের কাছে 4টি অপশন। পূর্বে যে মূল্যায়ন হয়, শিখন চলাকালীন যে মূল্যায়ন হয়, শিখন শেষ করার পরে যে মূল্যায়ন হয়, উপরের কোনোটিই না। তোমাদের বলতে হবে গঠনমূলক মূল্যায়ন কাকে বলে। পূর্বে যে মূল্যায়ন হয়, নাকি শিখন চলাকালীন যে মূল্যায়ন হয়, শিখন শেষ করার পরে যে মূল্যায়ন হয়, উপরের কোনোটিই না। গঠনমূলক মূল্যায়ন, যাকে ইংরেজিতে বলা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তোমরা বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি টার্মগুলোর সঙ্গেও অবগত হবে। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, তোমরা বাংলা টার্মগুলোর সঙ্গে সঙ্গে ইংরেজি টার্মগুলোও কিন্তু জানতে থাকবে। তাহলে গঠনমূলক মূল্যায়নকে ইংরেজিতে বলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গঠনমূলক মূল্যায়নকে ইংরেজিতে আমরা বলি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবারে বলতে হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট কাকে বলে, বা গঠনমূলক মূল্যায়ন কাকে বলে। গঠনমূলক মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো পাঠদান চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপের জন্য যে মূল্যায়ন করা হয়। পাঠদান চলাকালীন, পাঠদান অর্থাৎ শিখন চলাকালীন যে মূল্যায়ন করা হয় তাকে আমরা বলি ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক মূল্যায়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো বিকাশমূলক। ফরমেটিভ অ্যাসেসমেন্টে বা গঠনমূলক মূল্যায়নে দৈনন্দিন অগ্রগতির পরিমাপ করা হয়। এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট কেবলমাত্র বৌদ্ধিক আচরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। শ্রেণীকক্ষে সব রকম আচরণ, বৌদ্ধিক, অনুভূতিমূলক, মনশ্চালনমূলক এর অন্তর্ভুক্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি তোমাদের দিলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে। রুশোর মতে মানব জীবনের যৌবনকালের ব্যাপ্তি। রুশোর মতে মানব জীবনে যৌবনকালের ব্যাপ্তি 12 থেকে 15, 15 থেকে 20, 18 থেকে 25, নাকি 19 থেকে 31। তোমাদের বলতে হবে রুশোর মতে মানব জীবনে যৌবনকালের ব্যাপ্তি। দেখো, মনোবিদ এরিকসন, পিকুনাথ, মনোবিদ জোন্স এরা কিন্তু প্রত্যেকেই শিশুর জীবন বিকাশকে বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন। এবং রুশো মানুষের জীবন বিকাশকে বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন। এর মধ্যে তোমাদের বলতে হবে যৌবনকালের ব্যাপ্তি রুশো কত বছর থেকে কত বছরের মধ্যে দেখিয়েছেন। রুশোর মতে মানুষের জীবনে বা মনুষ্য জীবনে যৌবনকালের ব্যাপ্তি 15 থেকে 20 বছর, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। 15 থেকে 20 বছর, অপশন বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটিকে কি বলা হয়। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বকে বলা হয়। গিলফোর্ডের দেখো রয়েছে 4টি অপশন। ত্রিমাত্রিক তত্ত্ব, বুদ্ধির সংগঠন তত্ত্ব, বিষয়সূচি প্রক্রিয়া দ্রব্য তত্ত্ব, নাকি উপরের সবকটি। ত্রিমাত্রিক তত্ত্ব, বুদ্ধির সংগঠন তত্ত্ব, বিষয়সূচি প্রক্রিয়া দ্রব্য তত্ত্ব, নাকি উপরের সবকটি। গিলফোর্ড
তোমরা প্রত্যেকেই জানো গিলফোর্ডের তত্ত্ব ত্রিমাত্রিক তত্ত্ব নামে পরিচিত। গিলফোর্ডের তত্ত্বকে বলা হয় ত্রিমাত্রিক তত্ত্ব, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এবং গিলফোর্ডের এই তত্ত্বটিকে ইংরেজিতে বলা হয় ট্রাই ডাইমেনশনাল থিওরি, ট্রাই ডাইমেনশনাল থিওরি বা SOI মডেল। SOI মডেলও কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে। আমি তোমাদের একটি সেটে এই ত্রিমাত্রিক তত্ত্ব না দিয়ে SOI মডেল নিয়ে বলেছিলাম। তোমরা যদি পুরনো ভিডিওগুলো না দেখে থাকো, আগের প্র্যাকটিস সেটের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে SOI মডেল সম্পর্কেও আমি তোমাদেরকে কোয়েশ্চেন দিয়েছিলাম। তাহলে ইংলিশ টার্মটা আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। ট্রি ডাইমেনশনাল থিওরি, যাকে বাংলায় বলা হয় ত্রিমাত্রিক তত্ত্ব, ট্রাই ডাইমেনশনাল থিওরি। ট্রাই ডাইমেনশনাল থিওরি, যাকে আরেকটি নামে বলা হয় SOI মডেল, SOI মডেল। আশা করি তোমরা নামগুলো খাতায় লিখে নিয়েছো। ট্রাই ডাইমেনশনাল থিওরি বা বলা হয় SOI মডেল। চলে আসছি এবারে এই মাত্রাগুলো সম্পর্কে আমি তোমাদের আগেও বলেছি, তাও আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে প্রথম মাত্রাকে বলা হয় প্রক্রিয়ার মাত্রা, দ্বিতীয় মাত্রাকে বলা হয় বিষয়বস্তুগত মাত্রা এবং তৃতীয় মাত্রাকে বলা হয় উৎপাদনগত মাত্রা। প্রথম মাত্রাকে বলা হয় প্রক্রিয়ার মাত্রা, দ্বিতীয় মাত্রাকে বলা হয় বিষয়বস্তুগত মাত্রা এবং তৃতীয় মাত্রাকে বলা হয় উৎপাদনগত মাত্রা। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। যারা গিলফোর্ডের তত্ত্ব সম্পর্কে আমি তোমাদের অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়েছি আগের মক টেস্টগুলোতে। যারা ভিডিওটা দেখোনি বা যারা এর ডিটেলস ইনফরমেশনগুলো দেখোনি, তারা অবশ্যই পুরনো ভিডিওগুলোতে দেখে নাও। আমি আর নতুন করে বলছি না, আমি আগের ভিডিওগুলোতে গিলফোর্ড সম্পর্কে অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। আরেকটা কথা বলে দিই যে গিলফোর্ডের একটি গ্রন্থ রয়েছে, এই গ্রন্থটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে, কি যেহেতু গিলফোর্ডের তত্ত্ব বা গিলফোর্ড নামটি খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে এই গ্রন্থটি জড়িয়ে রয়েছে এবং এই গ্রন্থটিও পরীক্ষার দিক থেকে খুব ইম্পর্টেন্ট। এই গ্রন্থটিকে বলা হয় জেনারেল সাইকোলজি, জেনারেল সাইকোলজি, জেনারেল সাইকোলজি। তোমরা অবশ্যই এই গ্রন্থগুলো মনোবিদদের কথা পড়ার সময় গ্রন্থগুলোও কিন্তু অবশ্যই পড়বে, বলা যায় না গ্রন্থগুলো পরীক্ষায় এসে যেতে পারে। তাহলে জেনারেল সাইকোলজি হলো গিলফোর্ডের লেখা একটি গ্রন্থ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন। আধুনিক মনোবিদদের মতে জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধাঙ্ক কত? আধুনিক মনোবিদদের মতে জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধাঙ্ক কত? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। প্রথম অপশনে বলা হয়েছে 0 থেকে 25, দ্বিতীয় অপশনে বলা হয়েছে 25 থেকে 30, তৃতীয় অপশনে বলা হয়েছে 50 থেকে 70 এবং চতুর্থ অপশনে রয়েছে 70 থেকে 90। তোমাদের বলতে হবে আধুনিক মনোবিদদের মতে জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধাঙ্ক কত? জড় বুদ্ধি সম্পন্ন, যাদেরকে ইংরেজিতে বলা হয় ইডিয়ট, ইংরেজিতে বলা হয় ইডিয়ট। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে প্রধানত বুদ্ধাঙ্কের প্রেক্ষিতেই কিন্তু মানসিক প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ করা হয় এবং প্রথম দিকে কিন্তু 70-এর নিচে বুদ্ধাঙ্ক সম্পন্ন ব্যক্তিদের মানসিক প্রতিবন্ধী হিসেবে গণ্য করা হতো এবং এদেরকে টোটাল 3টে শ্রেণীতে ভাগ করা হতো। তার মধ্যে একটি শ্রেণী সর্বনিম্ন শ্রেণীতে রয়েছে জড়বুদ্ধি সম্পন্ন এবং দ্বিতীয় শ্রেণীতে রয়েছে বোধহীন শ্রেণী। প্রথম থেকে আমি তোমাদের বলি যে প্রথমে রয়েছে 50 থেকে 69 এবং দ্বিতীয় স্তরে রয়েছে 25 থেকে 49, যাদের বুদ্ধাঙ্ক 25 থেকে 49 এবং তৃতীয় স্তরে রয়েছে 0 থেকে 25 বা 25-এর কম বলা যেতে পারে, 25-এর কম।
এবার এই শ্রেণীগুলো আমি তোমাদের বলি। প্রথম শ্রেণীটিকে বলা হয় মোরণ, বলা হতো MORON, MORON, মোরণ বলা হয় প্রথম শ্রেণীকে। এবং দ্বিতীয় শ্রেণীদের বলা হয় বোধহীন, বোধহীন বলা হয় 25 থেকে 49 যাদের বুদ্ধাঙ্ক বা আইকিউ, তাদেরকে বলা হতো বোধহীন। তোমরা এই এক্সট্রা ইনফরমেশনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। এবং 25-এর কম বা 0 থেকে 25-এর মধ্যে যাদের আইকিউ রয়েছে তাদেরকে বলা হয় জড় বুদ্ধি সম্পন্ন, ইংরেজি তাদেরকে বলা হয় ইডিয়েট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক অনুযায়ী যে ক্লাসিফিকেশন করা হয়েছে বা মেন্টালি রিটার্ডেড চাইল্ডদের যে বুদ্ধাঙ্ক অনুযায়ী ক্লাসিফিকেশন করা হয়েছে তাদেরকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটি হলো 50 থেকে 69 বুদ্ধাঙ্কযুক্ত, দ্বিতীয় শ্রেণীতে রয়েছে 25 থেকে 49 বুদ্ধাঙ্কযুক্ত, এবং তৃতীয় শ্রেণীতে রয়েছে 25-এর কম বা 0 থেকে 25। 50 থেকে 69 যাদের বুদ্ধাঙ্ক তাদেরকে বলা হয় মোরণ, 25 থেকে 49 যাদের বুদ্ধাঙ্ক তাদেরকে বলা হয় বোধহীন বা ইম্বেসাইল, এবং 25-এর কম বুদ্ধাঙ্ক সম্পন্নদের বলা হতো জড়বুদ্ধি সম্পন্ন বা ইডিয়েট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা বলতে পারবে নিশ্চয়ই এবারে অপশান দেখে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 25 থেকে 0 থেকে 25-এর মধ্যে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। লক্ষ্যমুখী আচরণের জন্য যে 4টি পর্যায়ে পরপর কাজ করে, লক্ষ্যমুখী আচরণের জন্য যে 4টি পর্যায়ে পরপর কাজ করে, রয়েছে তোমাদের কাছে 4টি অপশান। প্রথম অপশানে রয়েছে তাড়না, প্রেষণা, চাহিদা, আচরণ। দ্বিতীয় অপশানে রয়েছে চাহিদা, তাড়না, চাহিদা, আচরণ। তৃতীয় অপশানে রয়েছে চাহিদা, তাড়না, প্রেষণা, আচরণ। এবং চতুর্থ অপশানে রয়েছে চাহিদা, প্রেষণা, তাড়না না আচরণ। তোমরা দেখো অপশানগুলো কিন্তু প্রত্যেকটাই কাছাকাছি, তাই একটু ভাবনা চিন্তা করে তোমরা কিন্তু উত্তর দেবে। প্রেষণা, এগুলো হলো প্রেষণা নির্ধারক। প্রেষণা নির্ধারক কিন্তু একটি নির্দিষ্ট পর্যায় অতিক্রম করে চলে, একটি পর্যায়ের মধ্য দিয়ে চলে। প্রেষণা সম্পর্কে আমি তোমাদের বলি যে প্রেষণা হলো এমন একটি অবস্থা, প্রেষণা হলো এমন একটি অবস্থা যা আমাদের একটি বিশেষ ক্রিয়া সম্পাদন করতে উদ্বুদ্ধ করে এবং কাজকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু কাজে ব্যাপৃত করে রাখে। এবং এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় রয়েছে। একে ইংরেজিতে বলা হয় মোটিভেশনাল সাইকেল, এবং এই মোটিভেশনাল সাইকেলের বিভিন্ন পর্যায় রয়েছে। টোটাল 6টি পর্যায় দেখা যায়। এখানে 4টি পর্যায়ের কথা বলা হয়েছে, আরও 2টি পর্যায় আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে তোমাদের বলতে হবে যে এই যে 4টি পর্যায়ে দেওয়া রয়েছে কোনটির পর কোনটি আছে। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর সি, অর্থাৎ চাহিদা, তাড়না, প্রেষণা এবং আচরণ। আমি তোমাদের বললাম যে চাহিদা যাকে ইংরেজিতে বলা হয় নিড, চাহিদা যাকে ইংরেজিতে বলা হয় নিড, এরপর আসে তাড়না যাকে ইংরেজিতে বলা হয় ড্রাইভ, যাকে ইংরেজিতে বলা হয় ড্রাইভ। এরপর তৃতীয় পর্যায়ে আসে প্রেষণা যাকে ইংরেজিতে বলা হয় মোটিভ। চতুর্থ পর্যায়ে আসে আচরণ যাকে ইংরেজিতে সবাই জানো তোমরা, আচরণকে ইংরেজিতে বলে বিহেভিয়ার। এরপর পঞ্চম পর্যায়ে আসে উদ্দেশ্য। এইটা লেখা নেই, আমি তোমাদের বলে দিই যে এর পরে আসে উদ্দেশ্য, এবং তারপরে আসে চাহিদার নিবৃত্তি। সর্বশেষ পর্যায়ে আসে চাহিদার নিবৃত্তি। আশা করি তোমরা এই সাইকেলটা বুঝতে পেরেছো। এবং উদ্দেশ্যকে ইংরেজিতে বলা হয় গোল। এরপরে এখানে আসছে উদ্দেশ্য যাকে ইংরেজিতে বলা হয় গোল, এবং চাহিদার নিবৃত্তি একে ইংরেজিতে বলা হয় নিড রিডাকশন। নিড রিডাকশন বলা হয়
চাহিদার নিবৃত্তিকে। তোমরা বাংলার সঙ্গে সঙ্গে আবারও বলছি ইংলিশ টার্মগুলোও কিন্তু পড়ে রাখবে। বলা যায় না কোনো এক জায়গায় হয়তো বাংলা টার্মটা না দিয়ে ইংলিশ টার্মটা দিয়ে দিল। এটা হলো নিড রিডাকশন, নিড রিডাকশন, ION, নিড রিডাকশন। আরেকবার তোমাদের আমি বলে দিচ্ছি, লক্ষ্যমুখী আচরণের জন্য যে 4টি পর্যায় পরপর কাজ করে। প্রথমে রয়েছে চাহিদা, যাকে ইংরেজিতে বলা হয় নিড। তারপরে রয়েছে তাড়না, যাকে ইংরেজিতে বলা হয় ড্রাইভ। তৃতীয় স্তরে রয়েছে মোটিভ, যাকে ইংরেজিতে বলা হয় মোটিভ, যাকে বাংলায় বলা হয় প্রেরণা। আচরণ, যাকে ইংরেজিতে বলা হয় বিহেভিয়ার। পঞ্চম পর্যায়ে আছে উদ্দেশ্য এবং ষষ্ঠ পর্যায়ে আছে চাহিদা নিবৃত্তি, যাকে বলা হয় নিড রিডাকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং প্রেরণা যেমন, এই সম্পর্কে আরও বলি যে প্রেরণা যেমন মানুষকে কাজে উদ্বুদ্ধ করে, তেমনি কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য শক্তিরূপেও কাজ করে। এবং মনোবিদগণ কয়েকটি শর্তের কথা উল্লেখ করেছেন, যেগুলি প্রেরণা ক্রিয়ার আচরণের গতি নির্ধারণ করে। এবং এই শর্তগুলোকে কিন্তু প্রেরণা প্রক্রিয়া নির্ধারক বলা হয়। পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদেরকে এই থেকে যে ডিটেলস কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানাবো। তোমরা শুধুমাত্র জেনে রাখো যে প্রেরণা ক্রিয়ার যে নির্ধারকগুলো রয়েছে, বিভিন্ন নির্ধারক রয়েছে এবং এর শর্তগুলি হলো অনুরাগ, কৌতূহল, উদ্বেগ, মূল্যবোধ, নিয়ন্ত্রণ কেন্দ্র, অর্জিত অসহায়তা। এগুলো হলো শর্ত, প্রেরণা ক্রিয়ার নির্ধারক বা শর্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নে আমাদের জন্য যেটা বলা হয়েছে তা হলো, যে উপাদান মানুষের বুদ্ধিকে সবথেকে বেশি প্রভাবিত করে। যে উপাদান মানুষের বুদ্ধিকে সবথেকে বেশি প্রভাবিত করে। রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, বংশগতি, পরিবেশ, বংশগতি ও পরিবেশ উভয়, নাকি এগুলির কোনোটি নয়। এর আগে তোমাদের আমি এই ধরনের কোয়েশ্চেন একটা দিয়েছিলাম, আমার মনে পড়ে যে শিক্ষার্থী কোন দুটির মিলিত প্রভাব, শিক্ষার্থী মানুষ কোন দুটি উপাদানের মিলিত প্রভাবে তৈরি হয়। এই ধরনের কোয়েশ্চেন এটাও অনেকটা রিলেট করে। তোমাদের বলতে হবে যে উপাদান মানুষের বুদ্ধিকে সবথেকে বেশি প্রভাবিত করে। এই প্রশ্নটির উত্তরও হবে বংশগতি এবং পরিবেশ। এর আগে আমি তোমাদের বলেছিলাম, যারা আগের ভিডিওগুলো আমার দেখেছো তারা জানবে যে এই দুই মনোবিদের নাম আমি বারবার বলেছি, মনোবিদ উডওয়ার্থ এবং মার্কুইস। মনোবিদ উডওয়ার্থ এবং মার্কুইস। মনোবিদ উডওয়ার্থ এবং মার্কুইস, যারা শিক্ষার্থীকে বলেন যে শিক্ষার্থী বংশগতি এবং পরিবেশের সমষ্টি নয়, উভয়ের গুণফল। শিক্ষার্থী হলো বংশগতি এবং পরিবেশের সমষ্টি নয়, উভয়ের গুণফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রয়োগমূলক মনোবিদ্যার প্রচলন কে করেন। প্রয়োগমূলক মনোবিদ্যার প্রচলন কে করেন। রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, ওয়াটসন, স্কিনার, মোরানো, নাকি রুশো। তোমাদের বলতে হবে প্রয়োগমূলক মনোবিদ্যার প্রচলন কে করেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে মনোবিদ ওয়াটসন। মনোবিদ ওয়াটসন, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর, যিনি প্রয়োগমূলক মনোবিদ্যার প্রচলন করেন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অন্ধত্ব, বধিরতা, বয়স নাকি বুদ্ধাঙ্ক। অন্ধত্ব, বধিরতা, বয়স নাকি বুদ্ধাঙ্ক। তোমাদের বলতে হবে অক্টেভ ব্যান্ড নামক যে যন্ত্র রয়েছে সেই যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরতা, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের জন্য। 9 নম্বর প্রশ্ন বলেছে, কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তন করেন কে। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তন করেন কে। রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। প্রথম অপশানে বলা হয়েছে মাদাম কুরি, দ্বিতীয় অপশানে রয়েছে মন্তেশ্বরী,
তৃতীয় অপশানে রয়েছে ফ্রয়েবেল এবং চতুর্থ অপশানে রয়েছে ডিউই। তোমাদের বলতে হবে কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তন কে করেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ফ্রয়েবেল, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এবারে এর সম্পর্কে বলি যে ফ্রয়েবেল কিন্ডারগার্টেন নামক বিদ্যালয়ের জনক। ফ্রয়েবেল কিন্ডারগার্টেন নামক বিদ্যালয়ের জনক এবং শিশুদের শিক্ষাদানের জন্য তিনি উপহার এবং বৃত্তি এই দুই ধরনের উপকরণের সাহায্য নিয়েছেন। একটি হলো উপহার এবং দ্বিতীয়টি হলো বৃত্তি। উপহার এবং দ্বিতীয়টি হলো বৃত্তি। এই দুই ধরনের উপকরণে তিনি সাহায্য নিয়েছেন। বিভিন্ন রং এবং বিভিন্ন আকৃতির কাঠের টুকরো, উডওয়ার্ক ইত্যাদির সেটকে তিনি উপহার বলতেন এবং এই রকম 20টি উপহারের কথা তিনি বলেন। এই ধরনের 20টি উপহারের কথা তিনি বলেন। আর বৃত্তি বলতে তিনি বুঝিয়েছেন যে বালি, কার্ডবোর্ড, মাটি ইত্যাদি দিয়ে তৈরি নানান বস্তু, লেখা পড়া, গণনা করা, ছবি আঁকা, সঙ্গীত চর্চা, ছড়া, আবৃত্তি ইত্যাদির ব্যবস্থা এই ধরনের বিদ্যালয়ে প্রচলিত ছিল। এবং এর সঙ্গে ফ্রয়েবেল বললেই এর সঙ্গে চলে আসে মন্তেশ্বরী নাম, যিনি শিশু নিকেতন বা কাসাদাই বাম্বিনীর প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া আছে নার্সারি বিদ্যালয়, বলতে গেলে আসে ম্যাকমিলান ভগিনীদ্বয়ের কথা। এই ধরনের ভারতের প্রাথমিক শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে নিও। ভারতে যে প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান ছিল। এছাড়াও এই প্রসঙ্গে আছে মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা। এই রিলেটেড যদি তোমাদের কোনো শিক্ষার প্রতিষ্ঠান সংক্রান্ত তোমাদের যদি কোনো ভিডিও লেগে থাকে এই টপিক সম্পর্কে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের এই রিলেটেড একটি ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব চ্যানেল থেকে। তাহলে চলো চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে। অর্জিত অভিজ্ঞতাগুলিকে মনের মধ্যে ধরে রাখাকে কি বলে? অর্জিত অভিজ্ঞতাগুলিকে মনের মধ্যে ধরে রাখাকে কি বলে? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, পুনরুদ্রেক, পরিণমন, সংরক্ষণ নাকি প্রত্যভিজ্ঞা। তোমাদের বলতে হবে অর্জিত অভিজ্ঞতাগুলিকে মনের মধ্যে ধরে রাখাকে কি বলা হয়। 4টি অপশন রয়েছে তোমাদের কাছে, পুনরুদ্রেক, পরিণমন, সংরক্ষণ নাকি প্রত্যভিজ্ঞা। তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। এগুলো কিন্তু অর্জিত অভিজ্ঞতা যখন আমরা মনের মধ্যে ধরে রাখি বা এই ধরনের যখন প্রশ্ন আসে তখনই আমাদের যেই বিষয়টা মাথার মধ্যে আসে সেটি হলো স্মৃতি। স্মৃতি সম্পর্কে এই বিষয়গুলি এসেছে। স্মৃতি প্রসঙ্গ বলতে গিয়েই কিন্তু এই বিষয়গুলো এসেছে। এবারে বলি স্মৃতি কি না, স্মৃতি হলো অধীত বিষয় বা অতীত অভিজ্ঞতার ক্রমানুযায়ী পুনরুদ্রেক। অধীত বিষয় বা অতীত অভিজ্ঞতার ক্রমানুযায়ী পুনরুদ্রেককে বলা হয় স্মৃতি। এবারে স্মৃতির 3টি উপাদান রয়েছে যাকে বলা হয়, প্রথম উপাদানে রয়েছে শিখন, দ্বিতীয় উপাদানে রয়েছে সংরক্ষণ এবং তৃতীয় উপাদানে রয়েছে পুনরুত্থাপন। স্মৃতির যে 3টে উপাদান রয়েছে তার প্রথম উপাদানগুলো আমি একটু লিখে দিচ্ছি। প্রথমে হলো শিখন, প্রথম উপাদান রয়েছে শিখন, দ্বিতীয় উপাদানে রয়েছে সংরক্ষণ, দ্বিতীয় উপাদানে রয়েছে সংরক্ষণ এবং তৃতীয় উপাদানে রয়েছে পুনরুত্থাপন। পুনরুত্থাপন এবং এই পুনরুত্থাপনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো পুনরুদ্রেক, অপরটি হলো প্রত্যভিজ্ঞা। একটি হলো পুনরুদ্রেক এবং অপরটি হলো প্রত্যভিজ্ঞা। অপরটি হলো প্রত্যভিজ্ঞা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে শিখন সম্পর্কে বলি যে শিখন হলো কোনো বিষয় স্মরণের জন্য প্রথমে যে মানসিক প্রক্রিয়ার প্রয়োজন হয় তাকে আমরা শিখন বলি। কোনো বিষয় স্মরণ করার জন্য প্রথমে যে মানসিক প্রক্রিয়ার প্রয়োজন হলো তাকে বলা হয় শিখন এবং শিখনের সাহায্যে আমরা কোনো বিষয়কে বা অভিজ্ঞতাকে মনের মধ্যে গেঁথে নিতে পারি। কোনো বিষয়কে আমরা মনের মধ্যে গেঁথে নিতে পারি।
এরপর আসি সংরক্ষণ, যেটি তোমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এবং যেটি হলো স্মৃতির দ্বিতীয় পর্যায়, যা আমাদের অর্জিত অভিজ্ঞতাগুলোকে মনের মধ্যে ধরে রাখতে পারি। যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অর্জিত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধরে রাখতে পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে আমরা বলি সংরক্ষণ, এবং এটি হলো স্মৃতির দ্বিতীয় পর্যায়। এবং তৃতীয় পর্যায়ে রয়েছে পুনরুত্থাপন। পুনরুত্থাপন বলতে আমরা বোঝাই অধীত বিষয় বা পূর্ব অভিজ্ঞতাগুলোকে চিনে নেওয়া। যেমন পরীক্ষায় কোনো কোয়েশ্চেন এলো, আমাদের স্মৃতি থেকে আমরা সেগুলো লিখতে পারি বা মৌখিক পরীক্ষায় আমরা বলতে পারি, একেই বলা হয় কিন্তু পুনরুত্থাপন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যে পয়েন্টগুলো তোমাদের বললাম, তোমরা খাতায় চাইলে একটু নোট ডাউন করে নিতে পারো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে। দেখে নিই 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ব্রেইল লেখা হয় কয়টি বিন্দুর দ্বারা? ব্রেইল লেখা হয় কয়টি বিন্দুর দ্বারা? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। প্রথম অপশানে বলা হয়েছে 2টি, দ্বিতীয় অপশানে রয়েছে 4টি, তৃতীয় অপশানে রয়েছে 6টি এবং চতুর্থ অপশানে রয়েছে 8টি। তোমাদের বলতে হবে ব্রেইল কয়টি বিন্দুর দ্বারা লেখা হয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ব্রেইল লেখা হয় 6টি বিন্দুর দ্বারা, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এবং ব্রেইল ব্যবস্থায় পুরু কার্ডবোর্ড বা কাগজের ওপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে বলা হয় স্টাইলাস। একে বলা হয় স্টাইলাস। স্টাইলাস। স্টাইলাস তাহলে আমি কি বললাম, যা ব্রেইল ব্যবস্থায় পুরো কার্ডবোর্ডের ওপর বা কাগজের ওপর উঁচু উঁচু 6টি উঁচু উঁচু যে শক্ত জিনিস দিয়ে, কাগজের ওপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে বলা হয় স্টাইলাস। এবং বলি ব্রেইল পদ্ধতি সম্পর্কে, যে বর্তমানে সারা বিশ্বে কিন্তু দৃষ্টিহীন ছেলে মেয়েদের জন্য পড়ানোর জন্য একটি মাত্র পদ্ধতি চালু রয়েছে, সেটি হলো ব্রেইল পদ্ধতি। এটি এক ধরনের বিশেষ প্রকার স্পর্শ পদ্ধতি। ফ্রান্সের বিশিষ্ট ব্যক্তি লুই ব্রেইল, ফ্রান্সের বিশিষ্ট ব্যক্তি লুই ব্রেইলের নামানুসারেই কিন্তু এই পদ্ধতির নাম ব্রেইল পদ্ধতি। লুই ব্রেইল, এই নামটি অবশ্যই মনে রাখবে যে লুই ব্রেইল এই ধরনের পদ্ধতির প্রচলন করেন। লুই ব্রেইল এই ধরনের পদ্ধতির প্রচলন করেন। এবং পরবর্তীকালে আরও উন্নত করা হয়। আশা করি তোমরা ইনফরমেশনগুলো বুঝতে পেরেছো। আমি যে ইনফরমেশনগুলো তোমাদের দিলাম, যে লুই ব্রেইল যে বিন্দুর সাহায্যে লেখা হয় তাকে বলা হয় স্টাইলাস, এবং লুই ব্রেইল 1829 সালে এই পদ্ধতিটির প্রচলন করেন। 1829 সালটাও তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। 1829 সালে। এবং লুই ব্রেইল ছিলেন একজন ফ্রান্সের ব্যক্তি। ইনি ছিলেন একজন ফ্রান্সের ব্যক্তি। ফ্রান্সের ব্যক্তি ছিলেন লুই ব্রেইল, যিনি 1829 সালে ব্রেইল পদ্ধতির প্রচলন করেন। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের জন্য। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে আমাদের জন্য বলা হয়েছে ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য হবে। ডিউই এর মতে, তোমরা সকলেই জানো মনোবিদ ডিউই, মনোবিদ ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য হবে সামাজিক বিকাশ, দৈহিক বিকাশ, নৈতিক বিকাশ নাকি আধ্যাত্মিক বিকাশ। তোমাদের বলতে হবে মনোবিদ ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য কি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, অর্থাৎ ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য হবে সামাজিক বিকাশ। অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে। রাধাকৃষ্ণন কমিশন যে শিক্ষা কমিশনের নামে পরিচিত। রাধাকৃষ্ণন কমিশন যে শিক্ষা কমিশনের নামে পরিচিত। তোমাদের বলতে হবে 4টি অপশন রয়েছে। এর আগেও রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে আমি তোমাদের 1টি বা 2টি কোয়েশ্চেন দিয়েছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে আশা করি। তাহলে বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। 4টি অপশন রয়েছে তোমাদের স্ক্রিনে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নাকি বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে
বিশ্ববিদ্যালয় কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম বিশ্ববিদ্যালয় কমিশন, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে 1948 সালের নভেম্বর মাসে, এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে, সালটা অবশ্যই ইম্পর্টেন্ট, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, এই কমিশনগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে, পরীক্ষায় হয়তো একটি কোশ্চেন পেলেও তোমরা পেতে পারো। 1948 সালের নভেম্বর মাসে এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়। রাধাকৃষ্ণন ছাড়া এই কমিশনে ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর এন কে সিদ্ধান্ত। এছাড়াও এই কমিশনে 3 জন বিদেশি শিক্ষাবিদকে সদস্যরূপে গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গান এবং ডক্টর টি গার্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উচ্চ শিক্ষার লক্ষ্যেই এই কমিশন গঠন করা হয়। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে। নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? রয়েছে 4টি অপশন, পরিহাসপ্রিয়তা, অনুকরণপ্রিয়তা, সমালোচনা করা, নাকি উপরের সবগুলি। তোমাদের বলতে হবে নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়। রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, পরিহাসপ্রিয়তা, অনুকরণপ্রিয়তা, সমালোচনা করা, নাকি উপরের সবগুলি। বলে ফেলো তাহলে। এর আগেও সৃজনশীলতা সম্পর্কে আমি কোশ্চেন দিয়েছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই এই প্রশ্নটির উত্তর দিতে পারবে, এবং যারা দেখেছো এই ভিডিওটা তারা অবশ্যই উত্তরটি দেওয়ার চেষ্টা করো যে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে, যে সৃজনশীলতার এর মধ্যে কোনটি বৈশিষ্ট্য নয়। সৃজনশীলতা মানে তোমরা প্রত্যেকেই জানো, যেমন সাধারণের চোখে বলতে গেলে যে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, খেলাধুলা প্রভৃতির মধ্যে অসাধারণ এবং নতুন কিছুর প্রকাশ ঘটাকেই সৃজনশীলতা বলা হয়। সাধারণের চোখে বলতে গেলে যে সাধারণভাবে বলতে গেলে যে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, খেলাধুলা প্রভৃতির মধ্যে অসাধারণ এবং নতুন কিছুর প্রকাশ ঘটাকেই আমরা বলি সৃজনশীলতা। এবং এই সৃজনশীলতার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে পরিহাসপ্রিয়তা, সমালোচনা করা এগুলি প্রত্যেকটিই পড়ে, এবং এর মধ্যে বৈশিষ্ট্য সৃজনশীলতার যেটা পড়ে না সেটি হলো অনুকরণ করা। সৃজনশীলতার ইংরেজি অর্থ ক্রিয়েটিভিটি, অর্থাৎ নতুন করে কিছু সৃষ্টি করা, নতুন করে কোনো কিছুর নাম দেওয়াকেই আমরা বলি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি যাকে ইংরেজিতে বলি। তাই এর মধ্যে অনুকরণ করা কখনোই আসবে না, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অনুকরণ প্রিয়তা। এই সম্পর্কে আমি তোমাদের আরও বলতে চাই যে সৃজনশীলতার মধ্যে কয়েকটি উপাদান রয়েছে, এবং এই উপাদানগুলোকে আমরা 4টি মোটামুটি উপাদানে ভাগ করতে পারি। তার মধ্যে একটি রয়েছে সাবলীলতা, যাকে ইংরেজিতে আমরা বলি ফ্লুয়েন্সি। এগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। সাবলীলতা এগুলো সৃজনশীলতার উপাদান। প্রথমটিকে আমরা বলবো সাবলীলতা, যাকে আমরা ইংরেজিতে বলি ফ্লুয়েন্সি। দ্বিতীয় উপাদানটাকে আমরা বলি নমনীয়তা, যাকে ইংরেজিতে বলা হয় ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা যাকে আমরা ইংরেজিতে বলি ফ্লেক্সিবিলিটি। এবং তৃতীয় উপাদানটি হলো মৌলিকত্ব, যাকে আমরা ইংরেজিতে বলি অরিজিনালিটি, মৌলিকত্ব যাকে আমরা ইংরেজিতে বলি অরিজিনালিটি। এবং চতুর্থ উপাদানটি হলো সম্প্রসারণ, যাকে আমরা ইংরেজিতে বলি ইলাবোরেশন, সম্প্রসারণ যাকে আমরা ইংরেজিতে বলি ইলাবোরেশন। আশা করি তোমরা সৃজনশীলতার এই 4টি অপশন তোমরা তুলে নিয়েছো। প্রথম উপাদানটি হলো সাবলীলতা, যাকে আমরা ইংরেজিতে বলি ফ্লুয়েন্সি। দ্বিতীয় উপাদান হলো নমনীয়তা, যাকে আমরা ইংরেজিতে বলি ফ্লেক্সিবিলিটি। তৃতীয় উপাদানটি হলো মৌলিকত্ব, যাকে আমরা ইংরেজিতে বলি অরিজিনালিটি। সম্প্রসারণ চতুর্থ উপাদান, যাকে আমরা ইংরেজিতে বলি ইলাবোরেশন। দেখো তোমরা ওয়ান লাইনার তো পড়বে, আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো, তোমরা ওয়ান লাইনার পড়বে, প্র্যাকটিস সেট করবে। কিন্তু প্র্যাকটিস সেট করার সঙ্গে সঙ্গে এর যে ডিটেলস ইনফরমেশনগুলো রয়েছে, যে 4টি অপশান রয়েছে, সেই 4টি অপশান কিন্তু তোমরা ডিটেলসে আলোচনা করে নেবে বা
কোনো একটা সাল রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে যে 4টি সালের মধ্যে কোনো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে কিনা, বা তোমরা যে ওয়ান লাইনারগুলো পড়ছে সেই ওয়ান লাইনারের যে ডিটেলস ইনফরমেশনটা রয়েছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা যদি নিজেরাও কোনো এক্সট্রা ইনফরমেশান কালেক্ট করো তাহলেও কিন্তু তোমরা পিডিএফের মধ্যে ওই এক্সট্রা ইনফরমেশনগুলো লিখে রাখবে। এগুলো করলে কিন্তু তোমাদের পরবর্তীকালে একটা কোয়েশ্চেন পড়তে গিয়ে তোমরা যদি 10টা কোয়েশ্চেনের আনসার করে নাও পরবর্তীকালে কিন্তু তোমাদেরই সুবিধে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখে নেওয়া যাক আমাদের পরের প্রশ্ন কি বলা রয়েছে। 15 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। শিশু কেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো। শিশু কেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো রয়েছে তোমাদের কাছে 4টি অপশন। অন্তরায় মানে তোমরা প্রত্যেকেই জানো বাধা। রয়েছে 4টি অপশন: অর্থের অভাব, তথ্যের বোঝা, পরিবারের ভূমিকা নাকি খেলাধুলার ওপর গুরুত্ব। তোমাদের বলতে হবে শিশু কেন্দ্রিক শিক্ষার অন্তরায় কি। 4টি অপশন রয়েছে তোমাদের কাছে: অর্থের অভাব, তথ্যের বোঝা, পরিবারের ভূমিকা নাকি খেলাধুলার ওপর গুরুত্ব। দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক তোমরা প্রত্যেকেই জানো, রুশোকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। তোমরা আশা করি প্রত্যেকেই জানো, এই নামটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত। অষ্টাদশ শতাব্দীতে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সূচনা করা হয় এবং শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় ফরাসি দার্শনিক জ্যাঁ রুশোকে। এবং শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এখানে শিশুর স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষার্থী হাতে কলমের শিক্ষা অর্থাৎ সক্রিয়তা ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর সৃজনী স্পৃহাকে গুরুত্ব দেওয়া হয়। বৃত্তি শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তিসত্তার বিকাশ ঘটানো হয়। মানবিক সম্পর্কের উন্নতি ঘটানো হয়। এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এবং শিশুকেন্দ্রিক শিক্ষার বাধা যেটা হলো সেটি হলো তথ্যের বোঝা। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তথ্যের বোঝা, অর্থাৎ অপশন নম্বর বি। অর্থাৎ তথ্যের বোঝা কখনোই দেওয়া হয় না। এখানে শিশুর ব্যক্তিসত্তার বিকাশের ঘটনার দিকে বা মানবিক সম্পর্কের উন্নতি ঘটার দিকে লক্ষ্য দেওয়া হয়। সুতরাং কখনোই এখানে তথ্যের বোঝা শিক্ষার্থীকে চাপিয়ে দেওয়া হয় না। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর বি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে। বর্তমানে শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া, দুমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া নাকি বহুমুখী প্রক্রিয়া। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর প্রত্যেকেই দিতে পারবে যে বর্তমানে শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে। নিচের সংযোজনবাদের প্রবক্তা কে? নিচে উল্লেখিত সংযোজনবাদের প্রবক্তা কে? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে: স্কিনার, প্যাভলভ, হার্ল নাকি থর্নডাইক। এই প্রশ্নটির সঠিক উত্তর বলে ফেলো। এর আগেও সংযোজনবাদ সম্পর্কে আমি তোমাদের কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম কোয়েশ্চেন, তাই যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই বলতে পারবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। নিচের কে সংযোজনবাদের থর্নডাইক, যার উল্লেখিত ট্রায়াল অ্যান্ড এরর থিওরি তোমরা প্রত্যেকেই জানো। থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এবং ইনিই হলেন সংযোজনবাদের প্রবক্তা, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে। নিচের কোন গোষ্ঠী শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। নিচের কোন গোষ্ঠী শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত? রয়েছে 4টি অপশন: বালিকা এবং মহিলা, তফসিলি জাতি এবং উপজাতি, পিছিয়ে পড়া সংখ্যালঘু প্রতিবন্ধীরা, এবং চতুর্থ অপশনে রয়েছে উপরের সবকটি। তোমাদের বলতে হবে নিচের কোন গোষ্ঠী শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ উপরের সবকটি। বালিকা এবং মহিলা, তফসিলি জাতি এবং উপজাতি, পিছিয়ে পড়া সংখ্যালঘু প্রতিবন্ধী প্রত্যেকেই কিন্তু শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে। নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না নিয়ম বহির্ভূত শিক্ষায়, দূরশিক্ষায়, নিয়ন্ত্রিত শিক্ষায়, অনিয়ন্ত্রিত শিক্ষায়। রয়েছে 4টি অপশন তোমাদের কাছে: নিয়ম বহির্ভূত শিক্ষা, দূরশিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা নাকি অনিয়ন্ত্রিত শিক্ষা। তোমাদের বলতে হবে যে নির্দিষ্ট পাঠ্যক্রম এর মধ্যে কোন শিক্ষা ব্যবস্থায় থাকে না। 4টি অপশনের মধ্যে বলে ফেলো তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। নিয়ম বহির্ভূত শিক্ষা, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন শিক্ষা ব্যবস্থায়?
দেখো আমি তোমাদের বলি যে শিক্ষার কিন্তু বিভিন্ন রূপ রয়েছে এবং মোটামুটি এগুলোকে সামাজিক বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার রূপকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়। এই তিনটি ভাগ হলো, প্রথমটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথমটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা, দ্বিতীয়টি হলো নিয়ন্ত্রিত শিক্ষা এবং তৃতীয়টি হলো নিয়ম বহির্ভূত বা প্রথা বহির্ভূত শিক্ষা। আশা করি তোমরা বুঝতে পারছো যে সামাজিক ক্রমবিকাশের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার রূপকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা, যাকে ইংরেজিতে বলা হয় ইনফর্মাল এডুকেশন। দ্বিতীয় হলো নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা, যাকে আমরা ইংরেজিতে বলে ফর্মাল এডুকেশন। এবং তৃতীয় ভাগটি হলো প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা, যাকে আমরা ইংরেজিতে বলি নন ফর্মাল এডুকেশন। এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যেই কিন্তু দূরশিক্ষা পড়ে যায়। প্রথা বহির্ভূত বা নিয়ম বহির্ভূত শিক্ষার কিন্তু একটি ভাগ হলো দূরশিক্ষা বা মুক্ত শিক্ষা। এগুলি হলো প্রথা বহির্ভূত শিক্ষার একটি ভাগ। এবং নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে তোমরা প্রত্যেকেই জানো যে বিদ্যালয় আসে নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে, এবং অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে আসে পরিবার, গণমাধ্যম, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় সংস্থা। আশা করি তাহলে তোমরা এবারে প্রত্যেকেই এই উত্তরটি দিতে পারবে যে কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। তোমরা প্রত্যেকেই, আমি প্রত্যেকটা অপশন তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিলাম। এবারে তোমরা বলে ফেলো যে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না, তোমরা ঠিকই বলেছো, অনিয়ন্ত্রিত শিক্ষা হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্নে। দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন। দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন, অপশন রয়েছে চারটি। প্রয়োগবাদী, দ্বিতীয় অপশানে রয়েছে প্রকৃতিবাদী, তৃতীয় অপশানে রয়েছে জড়বাদী এবং চতুর্থ অপশানে রয়েছে ভাববাদী। তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ কি ছিলেন, প্রয়োগবাদী, প্রকৃতিবাদী, জড়বাদী নাকি ভাববাদী? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন ভাববাদী, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে। আপনার মতে শিক্ষকতা হলো একটি দক্ষতামূলক কাজ, সেবামূলক কাজ, ব্যবস্থাপনার কাজ নাকি সৃজনশীল কাজ? বলতে হবে যে আপনার মতে শিক্ষকতা কী ধরনের কাজ, দক্ষতামূলক কাজ, সেবামূলক কাজ, ব্যবস্থাপনার কাজ নাকি সৃজনশীল কাজ? তোমরা প্রত্যেকেই আশা করি এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে শিক্ষকতা হলো একটি সেবামূলক কাজ। শিক্ষকতা হলো একটি সেবামূলক কাজ। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্নে। থর্নডাইকের মতে বুদ্ধির কয়টি উপাদান রয়েছে? থর্নডাইকের মতে বুদ্ধির কয়টি উপাদান রয়েছে? তোমাদের বলতে হবে, চারটি অপশান রয়েছে তোমাদের কাছে, একটি, দুটি, তিনটি নাকি চারটি। একটি, দুটি, তিনটি নাকি চারটি? থর্নডাইকের মতে বুদ্ধির কয়টি উপাদান রয়েছে? দেখো থর্নডাইক বিমূর্ত, কার্যকরী, সামাজিক বুদ্ধি এগুলোর কথাও বলেন, কিন্তু বুদ্ধির উপাদান হিসেবে বা বুদ্ধির চারটি গুণের কথা তিনি বলেন। এই গুণগুলি হলো বা এই উপাদানগুলি হলো, প্রথমটি হলো স্তর, দ্বিতীয়টি হলো বিস্তৃতি। প্রথমে বলে দিই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে চারটি, এবং এই চারটি উপাদান বা বুদ্ধির যে চারটি গুণ তিনি বলেছেন, এই চারটি গুণ বা উপাদান হলো, প্রথমটি হলো স্তর, দ্বিতীয়টি হলো বিস্তৃতি, তৃতীয়টি হলো ক্ষেত্র এবং চতুর্থ উপাদান বা গুণটি হলো গতি।
আশা করি তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে নিয়েছো। আমি আবারও বলে দিচ্ছি, থর্নডাইকের যে বহু উপাদান তত্ত্ব রয়েছে বা মাল্টিপল ফ্যাক্টর থিওরি রয়েছে, সেখানে তিনি তিনটি বুদ্ধির কথা বলেন। প্রথমটি হলো বিমূর্ত, কার্যকরী এবং সামাজিক বুদ্ধি। এছাড়াও বুদ্ধির চারটি গুণের কথা বলেন বা বুদ্ধির চারটি উপাদানের কথা বলেন। এই উপাদানগুলি হলো, প্রথমটি হলো স্তর, দ্বিতীয়টি হলো বিস্তৃতি, তৃতীয়টি হলো ক্ষেত্র এবং চতুর্থটি হলো গতি। এবং থর্নডাইকের তত্ত্বকে বলা হয় বুদ্ধির পারমাণবিক তত্ত্ব, অ্যাটোমিক থিওরি অফ ইন্টেলিজেন্স, পারমাণবিক তত্ত্ব। এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো তোমরা খাতায় নোট ডাউন করতে থাকবে। বলা যায় না পরীক্ষায় যা কোয়েশ্চেনের এখন প্যাটার্ন হয়েছে, কী ধরনের কোয়েশ্চেন দেবে আমরা কেউ জানি না, তাই প্রত্যেকটা ইনফরমেশান আমরা নোট ডাউন করতে থাকবো, কোনো ইনফরমেশান আমরা কিন্তু নেগলেক্ট করব না। আমি তাহলে কি বললাম, থর্নডাইকের তত্ত্বকে বুদ্ধির পারমাণবিক তত্ত্ব বলা হয়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে। এর মধ্যে কোনটি সংবেদনের ধর্ম নয়? রয়েছে চারটি অপশন তোমাদের কাছে, গুণ, তীব্রতা, স্থিতিকাল নাকি ব্যাপ্তি। তোমাদের বলতে হবে এর মধ্যে কোনটি সংবেদনের ধর্ম নয়। এর মধ্যে কোনটি সংবেদনের ধর্ম নয়। রয়েছে তোমাদের কাছে চারটি অপশন, গুণ, তীব্রতা, স্থিতিকাল নাকি ব্যাপ্তি। বলতে হবে এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর এ, অর্থাৎ সংবেদনের ধর্ম নয় গুণ। অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা, এই সম্পর্কে আমি তোমাদের প্রত্যেকটি ভিডিওতেই একটি আধটি করে কোয়েশ্চেন রাখি। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা এগুলো সম্পর্কে আমি প্রচুর ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি। তাই যারা সংবেদন সম্পর্কে জানো না তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, তাহলেই তোমরা সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা এগুলো বুঝতে পারবে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সংবেদনের ধর্ম নয় গুণ, অর্থাৎ সংবেদনের যে বাকি ধর্ম তার মধ্যে রয়েছে তীব্রতা, স্থিতিকাল এবং ব্যাপ্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্নে। এর মধ্যে কোনটি জানার প্রক্রিয়া নয়? এর মধ্যে কোনটি জানার প্রক্রিয়া নয়। রয়েছে চারটি অপশন, সংবেদন, প্রত্যক্ষণ, বিকাশ নাকি ধারণা। তোমাদের বলতে হবে এর মধ্যে কোনটি জানার প্রক্রিয়া নয়, সংবেদন, প্রত্যক্ষণ, বিকাশ না ধারণা। দেখো, জানার প্রাথমিক তিনটি প্রক্রিয়া রয়েছে, সেটি হলো, প্রথমটি হলো সংবেদন, দ্বিতীয়টি হলো প্রত্যক্ষণ এবং তৃতীয়টি হলো ধারণা। তাই এর মধ্যে জানার প্রক্রিয়া নয় বিকাশ। বিকাশ এই জানার প্রক্রিয়ার মধ্যে পড়ে না, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে। বিকাশের সঙ্গে শিখন ও পরিণমনের সম্পর্ক। বিকাশের সঙ্গে শিখন ও পরিণমনের সম্পর্ক। বিকাশ সমান শিখন যুক্ত পরিণত হবে না, এটা পরিণমন হবে। বিকাশ সমান শিখন যুক্ত পরিণমন, বিকাশ সমান শিখন গুণিত পরিণমন, বিকাশ সমান শিখন বিয়োগ পরিণমন, বিকাশ সমান শিখন ভাগ পরিণমন। তোমাদের বলতে হবে যে বিকাশের সঙ্গে শিখন ও পরিণমনের সম্পর্ক কি। দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বিকাশের সঙ্গে শিখন ও পরিণমনের গুণের সম্পর্ক, অপশন বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। যারা পরিণমন সম্পর্কে জানো না, শিখন বা বিকাশ সম্পর্কে জানো না, একটু তাদের উদ্দেশ্যে বলি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও যে বিকাশ সম্পর্কে আগে প্রথমে বলি। বিকাশ হলো একটি ক্রম উন্নয়নশীল সামগ্রিক গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। বিকাশ হলো ক্রম উন্নয়নশীল সামগ্রিক গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। এবং শিখন হলো মানুষের অনুশীলনের ফলে আমরা যে নতুন আচরণের সৃষ্টি হয় বা নতুন আচরণের পরিবর্তন হয় তাকেই আমরা শিখন বলি। এবং পরিণমন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মধ্যে জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত, পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন হয়। আবারও বলছি, পরিণমন হলো একটি এমন জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত, পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন,
26 নম্বর প্রশ্নে। আইসিটির পুরো নাম কি? আইসিটির পুরো নাম কি? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। ইন্ডিয়ান কম্পিউটার টেকনোলজি, ইন্ডিয়ান কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 4 নম্বর অপশনে রয়েছে উপরের কোনোটি নয়। এই প্রশ্নটির সঠিক উত্তর বলে ফেলো, কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি। অপশন সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন। আরটিই অ্যাক্ট কবে চালু হয়? আরটিই অ্যাক্ট কবে চালু হয়? তোমাদের বলতে হবে। 4টি অপশান রয়েছে তোমাদের স্ক্রিনে। 2009 সাল, 2010 সাল, 2011 সাল নাকি 2012 সাল বলতে হবে। আরটিই অ্যাক্টের ফুল ফর্ম, আরটিই অ্যাক্ট কবে চালু হয়? 4টি অপশন রয়েছে তোমাদের কাছে। 2009, 2010, 2011 নাকি 2012। দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ। অপশন নম্বর এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এই প্রসঙ্গে দুটো কোয়েশ্চেন আসে। একটি হলো আরটিই অ্যাক্ট কবে চালু হয় এবং অপরটি হলো আরটিই অ্যাক্ট কবে কার্যকরী হয়। আবারও বলছি, দুটো প্রশ্ন তোমাদের এর সম্পর্কে আসে। একটি হলো আরটিই অ্যাক্ট কবে চালু হয় এবং অপরটি আসে আরটিই অ্যাক্ট কবে কার্যকরী হয়। যদি তোমাদের বলে আরটিই অ্যাক্ট কবে চালু হয়, সেটি হবে 2009 সাল। আর যদি বলে কার্যকরী কবে হয়, কার্যকরী সাল হলো 2010 সাল। 2010 সাল থেকে কার্যকরী হয়। এবং আরটিই অ্যাক্ট জম্মু কাশ্মীর ব্যতীত সমগ্র ভারতবর্ষে কার্যকরী হয় এবং আরটিই অ্যাক্ট 7টি অধ্যায়ে বিভক্ত। আরটিই অ্যাক্ট 7টি অধ্যায়ে বিভক্ত এবং আরটিই অ্যাক্টের দ্বিতীয় অধ্যায়ে বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। আরটিই অ্যাক্টে দ্বিতীয় অধ্যায়ে বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শিক্ষকের দায়িত্ব লিপিবদ্ধ করা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। আরটিই অ্যাক্ট, আমি তোমাদের 3টে ইনফরমেশন বললাম। একটি হলো আরটিই অ্যাক্ট 7টি অধ্যায়ে বিভক্ত এবং দ্বিতীয়টি হলো বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষার কথা আরটিই অ্যাক্টের দ্বিতীয় অধ্যায়ে বলা আছে এবং শিক্ষকের দায়িত্ব চতুর্থ অধ্যায়ে লিপিবদ্ধ করা আছে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে। কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝাল কাল কে বলেছেন? কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল কে বলেছেন? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। স্ট্যানলি হল, থর্নডাইক, কিনসে নাকি রুশো বলতে হবে। কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল কে বলেছেন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, অর্থাৎ স্ট্যানলি হল কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলেছেন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্নে। বিদ্যাসাগরের একটি বিশেষ কীর্তি হলো, বিদ্যাসাগরের একটি বিশেষ কীর্তি হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন, হিন্দু স্কুল, ওরিয়েন্টাল সেমিনারি, সেমিনারটি না, এটা সেমিনারি হবে, এবং চতুর্থ হলো আত্মীয় সভা। বিদ্যাসাগরের একটি বিশেষ কীর্তি হলো, তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। বিদ্যাসাগরের বিশেষ কীর্তি হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ। চলে আসছে আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন। বলেছে সমস্যা সমাধান পদ্ধতির প্রধান প্রবক্তাকে। সমস্যা সমাধান পদ্ধতির প্রধান প্রবক্তাকে। রয়েছে 4টি অপশন। জন ডিউই, ভাইগটস্কি, রুশো নাকি মন্তেশ্বরী। এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। তোমরা অবশ্যই আমাকে এই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে জানাবে এবং এটাও জানাবে তোমরা 30-এর মধ্যে কে কত পেয়েছো। 30-এর মধ্যে কে কত পেয়েছো তোমরা অবশ্যই জানাবে এবং ক্লাসের শেষে এই ক্লাসের পিডিএফটি তোমরা কালেক্ট করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে। এবং এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 13 নিয়ে আসবো এবং তোমাদের কোনো টপিক যদি বুঝতে অসুবিধে হয়, কোনো পার্টিকুলার চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সেই রিলেটেড একটি ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক।